1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। কিভাবে এই যুদ্ধে ভারত, আমেরিকা, রাশিয়া, চীন প্রমুখ দেশগুলো জড়িয়ে পড়েছিল। এছাড়াও এই যুদ্ধের পরবর্তী সময় 93,000 আত্মসমর্পণকারী পাকিস্তানি সৈন্যর সাথে ভারত কি করেছিল, এই সকল বিষয়গুলো আজ আমি তোমাদের সামনে তুলে ধরব। এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বোঝার জন্য আমাদের সবার প্রথম বোঝা প্রয়োজন এই যুদ্ধের ব্যাকগ্রাউন্ড কি ছিল, কি এমন কারণ ঘটেছিল যার জন্য এই युद्ध हुआ। जैसे आप सबको पता है कि 1971 के अंदर पाकिस्तान और इंडिया की जंग हुई थी और जंग के मुकाबले में पाकिस्तान को बांग्लादेश छोड़ना पड़ा था और बांग्लादेश को आजाद करना पड़ा। आप सबको पता है कि बांग्लादेश पहले पाकिस्तान का हिस्सा हुआ करता था। 1971 तक बंगाली लोग पाकिस्तान से काफी ज्यादा मोहब्बत करते थे। पाकिस्तान को आजाद करने में भी इनकी सबसे ज्यादा मेहनत और हिम्मत थी, जिनकी वजह से पाकिस्तान आजाद हुआ। बट कुछ हमारे हुक्मरान ऐसे थे जिसकी वजह से ये जंग का सामना हमें करना पड़ा और फिर इस जंग के नतीजे में हमें बांग्लादेश छोड़ना पड़ा। आज हम हिस्ट्री जानने वाले हैं 1971 की जंग के बारे में कि बांग्लादेश कैसे आजाद हुआ, किसकी कहानी क्या है। सब बांग्लादेश के लोग इसको प्यार करेंगे। सबको पता है कि बांग्लादेश पाकिस्तान से कैसे आजाद हुआ। ये आजादी इतनी मुश्किल नहीं थी, आसान थी, बट जो दिलों का रिश्ता था वो काफी ज्यादा था। आप सबको पता है कि 1947 के अंदर जब आजादी हुई तो सब खुश थे, क्योंकि हिंदू अलग हो गए थे, मुसलमान अलग हो गए थे। बट मुसलमान जब मुसलमानों से अलग हो रहे थे, जब मतलब पाकिस्तान से बांग्लादेश अलग हो रहा था, तो बांग्लादेश के लोगों के दिलों में अंदर प्यार हमें देखने को मिला, उनके जो इमोशन थे वो हमें देखने को मिले। बट फिर भी पाकिस्तान के हुक्मरानों ने बांग्लादेश को जाने दी और बांग्लादेश आज एक आजाद मुल्क है। तो हम देखते हैं बांग्लादेश की हिस्ट्री को और आपके साथ शेयर करेंगे। इतनी इंटरेस्टिंग सी हिस्ट्री है। वीडियो देख के फिर बात करते हैं आपके साथ कि बांग्लादेश की इस हिस्ट्री के बारे में बांग्लादेश का मीडिया क्या कह रहा है। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। কিভাবে এই যুদ্ধে ভারত, আমেরিকা, রাশিয়া, চীন প্রমুখ দেশগুলো জড়িয়ে পড়েছিল। এছাড়াও এই যুদ্ধের পরবর্তী সময় 93,000 আত্মসমর্পণকারী পাকিস্তানি সৈন্যর সাথে ভারত কি করেছিল, এই সকল বিষয়গুলো আজ আমি তোমাদের সামনে তুলে ধরব। এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বোঝার জন্য আমাদের সবার প্রথম বোঝা প্রয়োজন এই যুদ্ধের ব্যাকগ্রাউন্ড কি ছিল, কি এমন কারণ ঘটেছিল যার জন্য এই যুদ্ধ হয়েছিল। তাহলে চলো শুরু করা যাক সেখান থেকে, দেখা যাক কি হয়েছিল এই যুদ্ধের পিছনের রহস্য। ব্রিটিশরা ভারত ছেড়ে দেওয়ার পরে ভারতকে ভাগ করে দুটো দেশ গঠন করা হয়। এক হচ্ছে ভারত এবং অন্যটা হলো পাকিস্তান। আর এই পাকিস্তানকেও দুটো ভাগে ভাগ করা হয়, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান কোনটা? পূর্ব পাকিস্তান হলো বর্তমান বাংলাদেশ। আর আজ আমাদের বিষয় 1971 সালের বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধ। এবং পশ্চিম পাকিস্তান কোনটা? পশ্চিম পাকিস্তান হলো বর্তমান পাকিস্তান। এই পাকিস্তান নামক দেশটি সৃষ্টি হওয়ার প্রথম থেকে পশ্চিম পাকিস্তানের মানুষজনেরা পূর্ব পাকিস্তানের মানুষজনেদের খুব একটা ভালো নজরে দেখত না। এছাড়াও তারা প্রথম থেকে পূর্ব পাকিস্তানের ওপর নানানভাবে নির্যাতন, অত্যাচার ও মহিলাদের শ্লীলতাহানির মতন জঘন্য অপরাধ করে থাকত। আর এই অত্যাচার আরও বাড়তে শুরু করলো যখন 1970 সালে পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমান ভোটে দাঁড়ায় এবং প্রধানমন্ত্রী পদের জন্য তিনি এই ভোটে জিতেও যায়। তবে পশ্চিম পাকিস্তানের আর্মিরা কোনোভাবেই চাইতো না পূর্ব পাকিস্তানের একজন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক। আর সেই জন্যই মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর শপথ নেওয়া থেকে বিভিন্নভাবে বাধা দেওয়া হচ্ছিল, যাতে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের কোনো মানুষ পাকিস্তানের প্রধানমন্ত্রী না হতে পারে। এবং 1970 সালে এই নির্বাচনে জেতার পর মুজিবুর রহমান এই অবস্থা অনুভব করে, এই অবস্থা বুঝতে পেরে 7ই মার্চ 1971 তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় এবং সেখানে তিনি বলেন পূর্ব পাকিস্তানকে তিনি একটি আলাদা দেশ বানাবেন আর যার নাম হবে বাংলাদেশ। এই ভাষণের পরই পশ্চিম পাকিস্তানের আর্মি শেখ মুজিবুর রহমানকে 25শে মার্চ 1971 সালে গ্রেপ্তার করে এবং তাকে নিয়ে চলে যাওয়া হয় পশ্চিম পাকিস্তানে, আর সেখানেই তাকে বন্দী করে রাখা হয়। অন্যদিকে বাংলাদেশের ওপর অকথ্য অত্যাচার, নারীদের ওপর নির্যাতন, শ্লীলতাহানির মতন অপরাধ দিন প্রতিদিন বাড়তেই থাকে।
আর এই অকথ্য অত্যাচার শেখ মুজিবুর রহমানের গ্রেপ্তারির বিরুদ্ধেই বাংলাদেশের মুক্তি বাহিনী বাংলাদেশের বিভিন্ন স্থানে শক্তি জোট করতে শুরু করে এবং বিভিন্ন স্থানে বিরোধ গড়ে তুলতে শুরু করে। ভারতের তৎকালীন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরী বলেন, 25শে মার্চ 1971 রাত থেকেই তথা মুজিবুর রহমানের গ্রেপ্তারির পর থেকেই প্রচুর পরিমাণে মানুষ এই পাকিস্তানের অত্যাচার থেকে বাঁচার জন্য ভারতে প্রবেশ শুরু করে। পশ্চিম পাকিস্তানের অত্যাচারে বিপুল পরিমাণ মানুষের ভারতে প্রবেশ করায় এবং এই অকথ্য অত্যাচারের কথা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ঘুরে জানাতে থাকেন এবং জনমত গঠন করতে থাকেন। এই পূর্ব পাকিস্তানে ঘটিত মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক সমর্থন গঠন করতে থাকেন, যাতে পাকিস্তান বাংলাদেশের ওপর এই চরম অত্যাচার বন্ধ করে। যে বিপুল পরিমাণ শরণার্থী ভারতে প্রবেশ করেছিল তা এবার ভারতের পক্ষেও বহন করা সম্ভব ছিল না। তবুও সে সময় শরণার্থীদের আশ্রয়, খাদ্য, চিকিৎসা, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সহ বিভিন্ন ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল ভারত এবং পরবর্তী সময় মুক্তিযোদ্ধাদের ক্রমান্বয়ে আক্রমণে পাকিস্তানের সামরিক বাহিনীকে দিশাহারা করে দিয়েছিল। আর পক্ষান্তরে বাংলাদেশি মানুষদের ওপর ভারতের সহানুভূতি দেখে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। 3রা ডিসেম্বর 1971 পাকিস্তান একসাথে ভারতের মোট 11টি বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। আর এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাল্টা সেনা অভিযানের কথা ঘোষণা করে দেয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং এরই সাথে সাথে পাকিস্তান বাংলাদেশের যুদ্ধ রূপান্তরিত হয় ভারত পাকিস্তানের যুদ্ধে। তৎকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য বাংলাদেশের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর যৌথ সিদ্ধান্তে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে একটা জরুরি বার্তা পাঠানো হয়, যেখানে বলা হয়েছিল যদি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় এবং ভারতীয় ও বাংলাদেশের মুক্তি বাহিনী মিলিতভাবে অভিযান করে তাহলে এই পাকিস্তানি আর্মিকে সরানো সম্ভব। এবং তৎকালীন পরিস্থিতি অনুযায়ী ভারতীয় সামরিক বাহিনী ও বাংলাদেশের মুক্তি বাহিনী একসাথে যুক্ত হয় এবং এক যৌথ বাহিনী গঠন করে। ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং আরোরা এই যৌথ বাহিনীর প্রধান নিযুক্ত হয়। 4 ডিসেম্বর 1971 ভারতীয় বাহিনী সামরিক অভিযানে পূর্ব পাকিস্তানে যাত্রা শুরু করে এবং বিমানের মাধ্যমে ভারতীয় সৈনিকদের বাংলাদেশের বিভিন্ন স্থানে নামানো হয়। ডিসেম্বর 6, 1971 বাংলাদেশকে একটি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং ভারতের সঙ্গে এক কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। আর এই সময় ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি কাঠমান্ডু দিল্লি ফ্লাইটকে হাইজ্যাক করে নিয়ে চলে যাওয়া হয় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। আর এরই পাল্টা ব্যবস্থা নিয়ে পূর্ব পশ্চিম পাকিস্তানের সকল বিমান চলাচল বন্ধ করে দেয় ভারত, অর্থাৎ এবার আর কোনো বিমানকে ভারতের ওপর থেকে পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে আনতে পারবে না পশ্চিম পাকিস্তান। এছাড়াও এর ফলে পূর্ব পাকিস্তানের সামরিক নিয়ন্ত্রণের জন্য ভারী সামরিক সরঞ্জাম সৈন্যবাহিনী পশ্চিম পাকিস্তান থেকে সরাসরি আকাশপথে পূর্ব পাকিস্তানে নিয়ে আসা সম্ভব ছিল না। এর ফলে তাদের সকল কিছু পাঠাতে হতো সমুদ্রপথে শ্রীলঙ্কা পেরিয়ে। আর এই দিকে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশের গরিলা মুক্তি বাহিনীর আক্রমণে পশ্চিম পাকিস্তান বাহিনীর যোগাযোগ পথ, ব্রিজ, পাকিস্তান ক্যাম্প ধ্বংস করতে থাকে এই মুক্তি বাহিনী। আর পাকিস্তান বাহিনীর সামরিক রসদও ফুরিয়ে আসে। এর ফলেই বেকায়দায় পড়ে পাকিস্তান ভারতের নিকট যুদ্ধ সমাপ্তির প্রস্তাব পাঠায় এবং ভারত এতে জবাব দেয় তখনই যুদ্ধবিরতি কার্যকর হবে যখন পাকিস্তান বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। আবার অন্যদিকে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে ভারতের পর ধীরে ধীরে চীন, আমেরিকা, রাশিয়াও জড়িয়ে পড়তে থাকে।
আমেরিকা পাকিস্তানকে সাহায্য করতে ভিয়েতনাম থেকে যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠায় এবং এই পরিস্থিতি দেখেই তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাশিয়ার কাছে কূটনৈতিক সাহায্য চান এবং রাশিয়া ভারত তথা বাংলাদেশকে সাহায্যের জন্য 4টি সাবমেরিন সহ 16টি যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়ে দেয় এবং পাশাপাশি পাকিস্তানের মিত্র হিসেবে চীনের এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছিল, আর সেই জন্য রাশিয়া চীন সীমান্তে সৈন্য মোতায়েন করে দেয়। পারমাণবিক শক্তিধর দুই রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে এর পরিস্থিতি কি হবে সে সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল চীনের, আর এর ফলেই চীন পাকিস্তানকে সামরিক সাহায্য করার থেকে বিরত থাকে এবং এই কারণে আমেরিকাও পিছু হটে এবং তাদের সামরিক যান সরিয়ে নেয়। 14ই ডিসেম্বর 1971 ঢাকার দিকে অগ্রসর হয় যৌথ বাহিনী। যৌথ বাহিনীর প্রবল আক্রমণে পাকিস্তান টিকে থাকতে পারেনি। বিভিন্ন জায়গায় তারা প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় এবং পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। 15ই ডিসেম্বর 1971 ভারতের ইস্টার্ন কমান্ডার অফ চিফ মেজর জেনারেল জেকব পাকিস্তানের আত্মসমর্পণের দলিল ও অন্যান্য ব্যবস্থা করার লক্ষ্যে ঢাকায় পৌঁছায়। শঙ্কর রায়চৌধুরী বলেন, পূর্ব পাকিস্তানের অচেনা যুদ্ধক্ষেত্রে ভারত যে লড়াইটাতে জিতেছে এর পেছনে বিরাট ভূমিকা রয়েছে বাংলাদেশের মানুষের এবং বাংলাদেশের মুক্তি বাহিনীর। ভারতীয় সেনারা যখন আক্রমণ করছিল তখন পশ্চাৎবর্তী এলাকাটাকেও নিরাপদ দেখতে পাচ্ছিল না পাকিস্তান বাহিনী, এই মুক্তি বাহিনীর জন্যই। অর্থাৎ সামনের দিক থেকে আক্রমণ করছে ভারতীয় সৈন্যবাহিনী এবং পেছন দিক থেকে আক্রমণ করছে মুক্তি বাহিনী, আর পাকিস্তান বাহিনীর কাছে আত্মসমর্পণ করা ছাড়া কোনোই উপায় বেঁচে ছিল না। পাকিস্তানের জেনারেল নিয়াজিকে স্যালেন্ডার করানোর জন্য 16ই ডিসেম্বর 1971 হেলিকপ্টারে করে জেনারেল আরোরা ঢাকায় নিয়ে আসেন। সেদিন জেনারেল আরোরার সঙ্গে সেখানে গেছিলেন এয়ার মার্শালের পূর্বপ্রধান দেওয়ান, নৌবাহিনীর পূর্বপ্রধান অ্যাডমিরাল এন কিষান। অ্যাডমিরাল এন কিষান তার আত্মজীবনীতে লিখেছেন, ঢাকার রেসকোর্স ময়দানে একটা ছোট্ট টেবিল ছিল আর দুটো চেয়ার। ওই দুটো চেয়ারে বসেছিলেন জেনারেল আরোরা এবং জেনারেল নিয়াজি, আর আমরা সকলে দাঁড়িয়েছিলাম পিছনে। আত্মসমর্পণের দলিলে 6টা প্রতিলিপি বানানো হয়েছিল। সেই দলিলে বলা ছিল যৌথ বাহিনীর কমান্ড এবং বাংলাদেশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে পাকিস্তান বাহিনী। প্রথমে জেনারেল নিয়াজি এতে সিগনেচার করে, তারপর জেনারেল আরোরা। তিনি আরও লেখেন, এখানে সিগনেচার করার পর জেনারেল নিয়াজির চোখে জল এসে যায়। তিনি টুপি খুলে দিলেন এবং রিভলভার থেকে গুলি বের করে সেগুলি জেনারেল আরোরার কাছে সমর্পণ করলেন। অধীনতা স্বীকার করে নিলেন পাকিস্তানের জেনারেল এবং তার সাথে অধীনতা স্বীকার করে নিলেন 93,000 সেই পাকিস্তানি সৈনিক যারা জেনারেল নিয়াজির সঙ্গে আত্মসমর্পণ করে দিয়েছিলেন। 1971 16ই ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তান সৈনিকদের আত্মসমর্পণের মধ্যে দিয়ে জন্ম হয় নতুন স্বাধীন রাষ্ট্র বাংলাদেশে। তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্টেটমেন্ট দেয়, ঢাকা স্বতন্ত্র রাজধানী, স্বতন্ত্র বাংলাদেশের। এই যুদ্ধে বহু বাংলাদেশি মানুষ প্রাণ হারিয়েছিল বহু ভারতীয় সৈন্য। কিন্তু তবু এই যুদ্ধের সমাপ্তি ঘটলে ভারতীয় পার্লামেন্টে ইন্দিরা গান্ধী মনে করিয়ে দেয়, আমাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায়নি। আমাদের দায়িত্ব এখন এই হাজার হাজার পাকিস্তানি যুদ্ধবন্দীকে সুরক্ষা দেওয়া। মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি বলেছেন, পাকিস্তান সেনারা বাংলাদেশিদের ওপর যা অত্যাচার চালিয়েছিলেন, এরপর তাদের বাংলাদেশের হাত থেকে রক্ষা করাটা ছিল বড় চ্যালেঞ্জের ব্যাপার, কারণ এ সময় বাংলাদেশের প্রতিহিংসার সম্ভাবনা ছিল খুবই। এ সময় প্রায় 93,000 পাকিস্তানি সেনাকে বন্দী করা হয়েছিল। হয়তো যদি সে সময় ভারত এই সকল সৈন্যদেরকে নিরাপদে
নিজের দেশে ফিরিয়ে না আনতো তাহলে হয়তো একজনও স্বাধীন বাংলাদেশ থেকে জীবিত ফিরত না। এই সকল সৈনিককেই যথার্থ মর্যাদা দিয়ে ভারত তাদের দেশে পাকিস্তানে ফিরিয়ে দেয় এবং মুজিবুর রহমানকে পাকিস্তান থেকে স্বতন্ত্রভাবে ফিরিয়ে আনা হয়। শেখ মুজিবুর রহমানের কন্যাই হলেন শেখ হাসিনা, বর্তমানে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। পাকিস্তান যেই বাংলাদেশকে তথা বাংলাদেশের মানুষজনকে অযোগ্য মনে করতেন, যাদের ওপর অত্যাচার চালাতেন, সেই বাংলাদেশই আজ বর্তমানে পাকিস্তানের থেকে বহুগুণ এগিয়ে। বর্তমানে বাংলাদেশের কাপড়, জুট, পাম অয়েল গোটা বিশ্বে বিখ্যাত এবং জাহাজ নির্মাণ সংক্রান্ত কাজেও বাংলাদেশ বহু এগিয়ে। আজ আমাদের বিষয় ছিল 1971 সালের বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। আজ আমরা এইভাবে আমাদের আলোচনা শেষ করলাম। তবে শেষ করার আগে আরও একটা কথা বলবো। এই বড় শক্তিধর আমেরিকা ভিয়েতনাম থেকে যে যুদ্ধজাহাজ এনেছিল ভারত তথা বাংলাদেশকে অ্যাটাক করার জন্য, এই বড় শক্তিধর আমেরিকা সেই ভিয়েতনামকেও হারাতে পারেনি। ভিয়েতনাম একটা ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও এত বড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আমেরিকাকে লজ্জাজনকভাবে হারিয়েছিল এবং আমেরিকা কিভাবে তার সম্মানহানি হয় গোটা বিশ্বের কাছে, কিভাবে তারা ভিয়েতনামের সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছিল, সে বিষয়েও আমাদের একটি ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। আর আরও একটি কথা, যদি তোমাদের ইতিহাস সম্পর্কিত বা অন্য কোনো বিষয় সম্পর্কিত কোনো আলোচনার প্রয়োজন হয় আর সেটি আমাদের চ্যানেল স্টাডি টাইমে তোমরা পাচ্ছ না, তাহলে অবশ্যই সেটিকেও আমাদের চ্যানেল স্টাডি টাইমে তোমরা কমেন্ট করে দিতে পারো। আমরা অবশ্যই তোমার পছন্দের টপিক তোমার সামনে খুব শীঘ্রই তুলে ধরব। এবং আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটি লাইক করো, তোমাদের মতামত জানিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে কোনো এক নতুন বিষয়, কোনো এক নতুন আলোচনার মাধ্যমে। तो आप लोगों ने वीडियो देख ली होगी, इसके अंदर कहानी को बताया गया था 1971 के इलेक्शन के बारे में बात की गई। तो सबसे पहले तो मैं ये बात क्लियर कर दूं कि मैंने कई बार ये बात की है कि पाकिस्तान की गवर्नमेंट ने और पाकिस्तान के बड़े ओहदेदारों ने बहुत बड़ी गलती की थी 1971 के अंदर। देखिए, शेख मुजीबुर रहमान उस टाइम के पाकिस्तानी आज के बांग्लादेश के अंदर से भारी मात्रा में वोट जीते थे और पाकिस्तान के प्राइम मिनिस्टर बनने वाले थे, बट उनको प्राइम मिनिस्टर बनने नहीं दिया, उनको जेलों में डाला गया, उनके ऊपर तशद्दुद किया गया, बांग्लादेश के अंदर उधर भी लोगों के ऊपर तशद्दुद किया गया, ये सारे मामला थे। अब यहाँ पे जब प्रॉब्लम ज्यादा हुई थी, इंडिया ने पाकिस्तान के ऊपर वॉर का ये मामला सेट कर दिया कि चलो वैसे ही इन दोनों की आपस में हालत खराब है, तो हम जो है वो वॉर का माहौल गर्म कर देते हैं। और इसी वॉर के माहौल के अंदर ही पाकिस्तान से फिर बांग्लादेश अलग हुआ और बांग्लादेश को फिर पाकिस्तान ने ही तस्लीम किया कि हम इसको एक आजाद मुमलिकत या आजाद रियासत समझते कि हमसे अलग हुए हैं, बट हम इनको तस्लीम करते कि हमसे अलग हुए हैं और ये एक इस्लामिक मुल्क है। बट बात यहाँ पे आती है कि जो जुल्म और सितम बांग्लादेश के लोगों के ऊपर उस साल हुए थे वो बहुत ज्यादा थे, वो इतने ज्यादा थे कि लोग जो है उनके पास खाने के नहीं था, सैलाब आ रहे, बाढ़ आ रहे, बारिशें हो रही है, जबकि उस टाइम के पाकिस्तान में सबसे ज्यादा इनकम इस पाकिस्तान को आती थी और यहाँ पे इंफ्रास्ट्रक्चर बनता था, यहाँ पे रोड्स बनते थे, यहाँ पे सारे हालात ठीक होते थे, उनके पैसे उनके ऊपर नहीं लगते थे। यानी आज अब पाकिस्तान के अंदर कराची कमा के देती है, बट कराची के ऊपर एक भी पैसा नहीं लगता। सेम चीज उस टाइम पे बांग्लादेश उस टाइम का पाकिस्तान बना के देता था पैसा, बट उनके ऊपर एक भी पैसा इस्तेमाल नहीं होता, जिसकी वजह से वो लोग फ्रस्ट्रेट हुए, उनके ऊपर इतना जुल्म और सितम किया गया कि वो आखिर आजादी के मूड में आ गए और आजादी उनको लेना पड़ी। और शेख मुजीबुर रहमान जिन्होंने बांग्लादेश आजाद किया था, उनके बारे में आपको एक इंपॉर्टेंट बात बता दूं, वो बांग्लादेश के फाउंडर तो है, बट वो पाकिस्तान की आजादी में भी सबसे बड़ा रोल उनका था। देखिए, उन्होंने अपने दिलो जान से पाकिस्तान को आजाद किया था, बट जब उनके साथ हालात ऐसे क्रिएट हुए, जब उनके ऊपर जुल्म और सितम इतना हुआ, तो उनको फिर पाकिस्तान जो है छोड़ना पड़ा, उनको अपना मुल्क बनाना पड़ा। कायदे आज़म मोहम्मद अली जिन्ना जिन्होंने पाकिस्तान को आजाद किया था, उनकी सिस्टर फातिमा जिन्ना के साथ वो लगातार खड़े हुए थे और पाकिस्तान की इस तहरीक को आगे लेके गए थे। यानी 1947 के अंदर जब आपने देखा पाकिस्तान आजाद हुआ, 1948 के अंदर फिर पाकिस्तान के फाउंडर मर गए, उनका इंतकाल हो गया और उनको इतनी बड़ी लीडर को गाड़ी उनकी एम्बुलेंस के अंदर पेट्रोल नहीं था। ये बड़ी बात है, हमारे शर्मनाक बात है हमारे लिए। वो चीजें हुई, फिर उसके बाद काफी सारी चीजें हुई। फातिमा जिन्ना के ऊपर पता नहीं बिजली या पानी की चोरी का भी इल्जाम लगाया जाता है, या बिजली का पता नहीं क्या, उनकी उसके
ऊपर उनको जेल में डाला गया, शेख मुजीबुर रहमान को डाला गया। बट शेख मुजीबुर रहमान एक बड़े दलेर लीडर थे और बड़े जबरदस्त लीडर थे, जिसकी वजह से फिर वो बांग्लादेश के अंदर उन्होंने स्पीचेस की या ढाका के अंदर स्पीचेस की, वो जिन्होंने बांग्ला लैंग्वेज के अंदर जो स्पीचेस की वो काफी आगे गई और लोग उसको पसंद कर रहे थे। फिर जब उनके ऊपर जुल्म सितम ज्यादा हुआ तो फिर देन उन्होंने डिसाइड किया कि अब मुल्क को अलग करना चाहिए और मुल्क आगे तभी हो सकता है जब एक चीज वो जीत चुका है और उसको प्राइम मिनिस्टर नहीं बनाया जा रहा, मुल्क के अंदर हालात खराब हो रहे, मुल्क को कोई नहीं देख रहा, तो फिर डेफिनेटली आपको एक न्याय रियासत की तरफ जाना चाहिए। बांग्लादेश और पाकिस्तान की आजादी के पीछे इंडिया का भी बड़ा हाथ है, क्योंकि अगर इंडिया वॉर स्टार्ट नहीं करती तो शायद मुझे नहीं लगता कि पाकिस्तान बांग्लादेश अलग होते। वीडियो अगर इंटरेस्टिंग लगी है, हिस्ट्री अच्छी लगी है तो लाइक लाजमी करिएगा। मिलते हैं नेक्स्ट वीडियो में।